ওয়েলকাম স্টুডেন্টস অফ ক্লাস 9 টু আওয়ার ইউটিউব চ্যানেল সহজ পাঠ। আমি রামেন্দ্র আছি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে। জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, ইংরাজিতে লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ, আজ দ্বিতীয় পর্ব। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে আমরা প্রথম পর্বে দেখেছি যে সজীব কোষের প্রোটোপ্লাজমের দুটি উপাদান, অজৈব এবং জৈব উপাদান। আগের পর্বে আমরা অজৈব উপাদান নিয়ে আলোচনা করেছি, আজ এই পর্বে আমরা জৈব উপাদানগুলি নিয়ে আলোচনা করব। তাহলে জৈব উপাদানকে দুভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে যে ক্ষুদ্র অণুসমূহ, ইংরাজিতে মাইক্রোমলিকিউলস। এই ক্ষুদ্র অণুসমূহের মধ্যে পড়ে সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও নিউক্লিওটাইড। আবার দ্বিতীয় হচ্ছে যে বৃহৎ অণুসমূহ, ইংরাজিতে ম্যাক্রোমলিকিউলস, যার মধ্যে পড়ে জটিল শর্করা, প্রোটিন, লিপিড বা ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড। এবার জৈব উপাদানের প্রথম ভাগ যদি আমরা ক্ষুদ্র অণুসমূহ বা মাইক্রোমলিকিউলসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে এর প্রথমটাই হচ্ছে যে সরল শর্করা। তাহলে সরল শর্করাটা হচ্ছে যে কি না, গ্লুকোজ হচ্ছে যে সরল শর্করা নামে পরিচিত। এবার গ্লুকোজের সাধারণ সংকেত হলো যে C6H12O6, যাতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1। এবার জীবদেহে সরল শর্করার ভূমিকাটা কি না, প্রচুর ভূমিকা জীবদেহে সরল শর্করা বা গ্লুকোজের। এক নম্বর হচ্ছে যে গ্লুকোজ কোষে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, যেটা হচ্ছে যে প্রধান ভূমিকা। তারপর গ্লুকোজ যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, যেটা অতিরিক্ত গ্লুকোজ। তারপরে হচ্ছে যে ডিএনএ এবং আরএনএ গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে এই গ্লুকোজ। তাহলে সরল শর্করার পর দ্বিতীয় উপাদান হচ্ছে যে আমাদের অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা কি না, প্রোটিন, যেটা আমাদের দেহ গঠনকারী পদার্থ, সেই প্রোটিনের গঠনগত একক হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড। এবারে প্রোটিন হলো যে কি না, ওই অ্যামাইনো অ্যাসিডের একটা পলিপেপটাইড শৃঙ্খল, মানে কতগুলি অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড শৃঙ্খলের মধ্যে যদি আবদ্ধ হয়, তাহলে সেই পুরো শৃঙ্খলটাকে বলা হয় একটা প্রোটিন। এবার যদি জীবদেহে এই অ্যামাইনো অ্যাসিডের ভূমিকার কথা দেখি, লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রোটিন ও উৎসেচকের প্রাথমিক উপাদান হিসাবে প্রোটিন কাজ করে। দ্বিতীয় হচ্ছে যে কতিপয় অ্যামাইনো অ্যাসিড থেকে হরমোন উৎপন্ন হয়, যেমন টাইরোসিন থেকে থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন হরমোন উৎপন্ন হয়। 3 নম্বর হচ্ছে যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ত্বকের মেলানিন রঞ্জক তৈরি করে। 4 নম্বর ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে ভিটামিন নিকোটিনামাইড এবং উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA তৈরি হয়। এবারে এই জীবদেহে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা ছাড়াও আরও দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে না, যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য, সেই জন্য কোনো খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 8টি, যেমন হচ্ছে যে লিউসিন, আইসোলিউসিন, লিউসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন ও ভ্যালিন। এইগুলি হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে বা উদাহরণ এগুলো পরীক্ষায় দিলেও দিতে পারে। তারপরে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে না, খাদ্য, প্রোটিন এবং দেহজ প্রোটিন থেকে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিড রক্তে যে অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার গড়ে তোলে তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড পুল। তাহলে এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড পুল, এই দুটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। আমরা তৃতীয় উপাদান যদি ফ্যাটি অ্যাসিডের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে যে দু প্রকার ফ্যাটি অ্যাসিড। প্রথমটা হচ্ছে যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে না, এই প্রকার ফ্যাটি অ্যাসিড দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে না, এরা অতিরিক্ত হাইড্রোজেন গ্রহণ করতে পারে না, সেই জন্য এদের সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়। উদাহরণ কি, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড ইত্যাদি। এবার যদি দ্বিতীয় ফ্যাটি অ্যাসিড হচ্ছে যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই প্রকার ফ্যাটি অ্যাসিডে কার্বন শৃঙ্খলের মধ্যে এক বা একাধিক দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন থাকে। উদাহরণ কি না, ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড ইত্যাদি। এবার জীবদেহে ফ্যাটি অ্যাসিডের ভূমিকা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে ফ্যাটি অ্যাসিড মূলত কোষ পর্দা গঠনে অংশগ্রহণ করে। তাছাড়া ফ্যাটি অ্যাসিড প্রস্টাগ্ল্যান্ডিন গঠনে অংশ নেয় এবং দেহে শক্তির উৎস হিসাবেও কাজ করে। চতুর্থ উপাদান যদি দেখি নিউক্লিওটাইড, তাহলে প্রথমেই নিউক্লিওটাইডের ব্যাপারটা হচ্ছে যে এই
অ্যাসিড যেটা আমরা জানি নিউক্লিক অ্যাসিড, তার উপাদান হচ্ছে যে এই নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড সাধারণত পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট সহযোগে গঠিত হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে নিউক্লিওটাইডের তিনটে ভাগ, একটা হচ্ছে পেন্টোজ শর্করা যেটা হচ্ছে 5 কার্বনযুক্ত, দ্বিতীয় হচ্ছে নাইট্রোজেন বেস এবং তৃতীয় হচ্ছে যে ফসফরিক অ্যাসিড বা ফসফেট। এই পেন্টোজ শর্করা যেটা 5 কার্বনযুক্ত তার আবার দুটো ভাগ, প্রথম ভাগ হচ্ছে যে রাইবোজ শর্করা এবং দ্বিতীয় ভাগ হচ্ছে যে ডিঅক্সি রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা কার ক্ষেত্রে থাকে না, আরএনএর ক্ষেত্রে রাইবোজ শর্করা দেখা যায় এবং ডিঅক্সি রাইবোজ শর্করাটা ডিএনএর ক্ষেত্রে দেখা যায়। দ্বিতীয় ভাগ হচ্ছে যে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিউরিন বেস, একটা হচ্ছে যে পিরিমিডিন বেস। পিউরিন বেসটা আবার দু রকম আছে, একটা হচ্ছে অ্যাডিনিন যাকে ইংরেজিতে এ বলা হয় এবং গুয়ানিন যাকে ইংরেজিতে জি বলা হয়। আর পিরিমিডিন বেসটা হচ্ছে যে মোটামুটি 3 রকমের দেখা যায়, সাইটোসিন ইংরেজিতে সি, তারপর হচ্ছে যে থাইমিন যেটা হচ্ছে যে ইংরেজিতে হচ্ছে যে টি, এবং ইউরাসিল যেটা আরএনএর ক্ষেত্রেই শুধুমাত্র দেখা যায়, সেটা ইংরেজিতে ইউ আকারে লেখা হয়। এবার হচ্ছে যে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের তেমন কোনো ভাগ দেখা যায় না। এবার জীবদেহে যদি নিউক্লিক অ্যাসিডের ভূমিকা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে নিউক্লিক অ্যাসিড সাধারণত 2 প্রকারের হয়, এক হচ্ছে ডিএনএ এবং অপর হচ্ছে যে আরএনএ। ডিএনএ প্রধানত জীবদেহের বংশগত বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় বহন করে, আর দ্বিতীয় হচ্ছে যে আরএনএ। আরএনএ মুখ্যত প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। এবার ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্যগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে এবং অপরদিকে আরএনএতে শুধুমাত্র রাইবোজ শর্করা থাকে। 2 নম্বর পার্থক্য কি না, ডিএনএ 4টি বেস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন, এবং আরএনএতে ওই থাইমিনের পরিবর্তে শুধুমাত্র ইউরাসিল থাকে। 3 নম্বর পার্থক্য কি না, ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো সিঁড়ির মতো হয়, অপরদিকে আরএনএ একতন্ত্রী ও রেখাকার হয়। 4 নম্বর হচ্ছে যে ডিএনএ প্রধান কাজের আমরা যেটা আগেই দেখলাম সেটা হচ্ছে যে বংশগত বৈশিষ্ট্য বহন করা, অপরদিকে আরএনএ প্রধান কাজ হলো যে প্রোটিন সংশ্লেষ করা। এই আরএনএ এবং ডিএনএ পার্থক্য পরীক্ষায় দিয়ে দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। পরে হচ্ছে যে যদি দেখি আমরা ক্ষুদ্র অণুসমূহের পর বৃহৎ অণুসমূহ, ইংরেজিতে ম্যাক্রোমলিকিউলস, সেরকম ম্যাক্রোমলিকিউলসের প্রথম উদাহরণ হচ্ছে যে জটিল শর্করা। এই জটিল শর্করার 2টি ভাগ, একটি হচ্ছে যে দ্বি শর্করা বা যাকে বলা হয় ডাইস্যাকারাইড এবং অপরটি হচ্ছে যে বহু শর্করা বা পলিস্যাকারাইড যার উদাহরণ। বেশ, এবার দ্বি শর্করার উদাহরণগুলি হচ্ছে যে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ ইত্যাদি। এই দ্বি শর্করাগুলো কী ভাবে তৈরি হয় না, সরল শর্করা গ্লুকোজ যুক্ত হয়ে দ্বি শর্করা গঠন করে। আর বহু শর্করার উদাহরণ হচ্ছে শ্বেতসার বা গ্লাইকোজেন। এই মনোস্যাকারাইড মানে হচ্ছে যে সরল শর্করাগুলি যখন দ্বি শর্করার সঙ্গে যুক্ত হয় তখন এই বহু শর্করা গঠন করে। তাহলে আগেই বললাম যে বহু শর্করার উদাহরণ হচ্ছে যে শ্বেতসার ও গ্লাইকোজেন। এবার যদি আমরা জটিল শর্করার জীবদেহে ভূমিকা দেখি তাহলে প্রথম ভূমিকাটা দেখব যে দেহ গঠন। এবার দৈহিক খাদ্যে 70 থেকে 80% শর্করা থাকে যা দেহ গঠনে অংশগ্রহণ করে। দ্বিতীয় কাজ হচ্ছে যে শক্তি সরবরাহ। শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপ শক্তি উৎপাদন করে। 1 গ্রাম শর্করা জারণে প্রায় 4.1 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। তৃতীয় হচ্ছে যে সঞ্চয়। প্রয়োজনের অতিরিক্ত শর্করা যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে যা ভবিষ্যতে ব্যবহৃত হয়। চতুর্থ কাজ হচ্ছে যে দ্বি শর্করা খাদ্য উপাদান রূপে ব্যবহৃত হয়, যেমন মল্টোজ, বার্লি যাকে বলা হয় মল্টোজকে বার্লি হিসেবে ব্যবহার করা হয়, ল্যাকটোজ যেটা হচ্ছে দুগ্ধ শর্করা, সুক্রোজ ইক্ষু শর্করা ইত্যাদি হিসেবে ব্যবহার করা হয়। পঞ্চম হচ্ছে যে পলিস্যাকারাইড বা বহু যৌগ শর্করা, উদাহরণ হলো শ্বেতসার যা চাল, আলু বা রুটিতে থাকে এবং পুষ্টি যোগায়। সেলুলোজ আবার কোষ্ঠবদ্ধতাও দূর করে। সেলুলোজ এক প্রকার পলিস্যাকারাইডের উদাহরণ। তাহলে এই হলো জটিল শর্করা। এবার জটিল শর্করার পর যদি আমরা প্রোটিনের দিকে লক্ষ্য করি তাহলে প্রথমেই প্রোটিনের শ্রেণীবিন্যাসটা কীরকম না, প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে যে সরল প্রোটিন। তাহলে সরল প্রোটিনটা কি, যেসব প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড সহযোগে গঠিত হয়, অন্য কোনো পদার্থের সঙ্গে যুক্ত থাকে না, তাদের সরল প্রোটিন বলা হয়, যেমন হচ্ছে যে অ্যালবুমিন। দ্বিতীয় হচ্ছে যে সংযুক্ত প্রোটিন। সরল প্রোটিন যখন অন্য কোনো প্রোটিনবিহীন ফসফেটিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে সংযুক্ত প্রোটিন বলা হয়, যেমন হচ্ছে যে নিউক্লিয় প্রোটিন। তৃতীয় হচ্ছে যে লব্ধ প্রোটিন। যখন লব্ধ প্রোটিন প্রকৃতিতে পাওয়া যায় না, প্রোটিন অণুর আদ্য বিশ্লেষণের সময় এই লব্ধ প্রোটিনকে পাওয়া যায়। উদাহরণ হচ্ছে যে
পেপটোন। তাহলে এইগুলো হচ্ছে যে প্রোটিনের শ্রেণীবিন্যাস। এবারে জীবদেহে যদি প্রোটিনের আমরা ভূমিকা দেখি তাহলে দেখব যে প্রথম যে ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দেহ গঠন। জীবদেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। কোষের গঠন বস্তুর বেশিরভাগই হচ্ছে যে প্রোটিন। দেহের পেশি, অস্থি, তরুণাস্থি প্রভৃতি প্রোটিন দিয়ে তৈরি। দ্বিতীয় হচ্ছে যে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন আবশ্যিক। দৈহিক বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের জন্য যে ক্ষয়ক্ষতি হয় তা প্রোটিন পূর্ণ করে। তৃতীয় হচ্ছে যে উৎসেচক উৎপাদন বা সংশ্লেষ। জীবদেহের জৈব অনুঘটক উৎসেচক প্রোটিন দিয়েই তৈরি হয়। চতুর্থ হচ্ছে যে প্রোটিনের ক্যালোরি মূল্য। প্রোটিনের ক্যালোরি মূল্য 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রাম প্রোটিন দহন করলে 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হবে। এবার যদি প্রোটিনের পর যদি আমরা তৃতীয় ফ্যাট বা স্নেহ পদার্থ দেখি তাহলে কি দেখব না, ফ্যাটও আমাদের জীবদেহের খুব গুরুত্বপূর্ণ উপাদান। স্নেহ পদার্থ এক প্রকার অসম প্রকৃতির অনুগোষ্ঠী যা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত হয়। বেশ, এবার যদি জীবদেহে যদি আমাদের ফ্যাট বা লিপিডের ভূমিকা দেখি তাহলে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে শক্তির উৎপাদন। প্রাণীদেহে তাপ শক্তি উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে আমাদের ফ্যাট। 1 গ্রাম ফ্যাট দহনে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যে খাদ্য ভাণ্ডার। প্রাণীদেহে চর্বি বা মেদরূপে ফ্যাট সঞ্চিত থাকে যা খাদ্য ভাণ্ডার গড়ে তোলে। উপবাসকালে বা শর্করা জাতীয় খাদ্যের অভাব ঘটলে ফ্যাট শক্তি উৎস হিসাবে কাজ করে। দ্বিতীয় হচ্ছে যে তাপ নিয়ন্ত্রণ। ত্বকের নিচে সঞ্চিত ফ্যাট দেহের তাপ সংরক্ষণে সহায়তা করে। পরে হচ্ছে যে দ্রাবক হিসাবে কার্য। ভিটামিন এ, ডি, ই, কে জাতীয় ভিটামিন এই ফ্যাটে দ্রবীভূত হয়। পঞ্চম হচ্ছে যে হরমোন উৎপাদন। কোলেস্টেরল থেকে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন ইত্যাদি হরমোন এবং ভিটামিন ডিও সংশ্লেষ করা হয়। এখানে হরমোন উৎপাদনটা প্রথমে দেওয়া আছে এবং দ্রাবক হিসাবে কার্যটা পরে বলা আছে। এবারে ফ্যাট বা স্নেহ পদার্থের পর আমরা যদি নিউক্লিক অ্যাসিডের দিকে লক্ষ্য করি তাহলে প্রথমেই দেখব যে নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা কী না, প্রতিটি সজীব কোষের নিউক্লিয়াসে অম্লধর্মী যে পদার্থ জীবের নানা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এবং অপত্যজনুতে সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটায় তাকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। আচ্ছা, এবারে নিউক্লিক অ্যাসিডের যদি ভূমিকাটা দেখা যায় তাহলে কি দেখব না, প্রথমেই হচ্ছে যে ডিএনএ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোষের সমস্ত জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আবার ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে, যেটা আমরা আগে দেখেছি। অপরদিকে আরএনএ অপর নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড নামে পরিচিত, আর ডিএনএ হচ্ছে যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ কোষের প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, এটা আমরা আগে দেখেছি। আবার আরএনএ রাইবোজোম গঠনেও অংশ নেয়। তাহলে এইগুলো হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডের জীবদেহে ভূমিকা। এবার নিউক্লিক অ্যাসিডের পর আমরা এই শক্তি নিয়ে এত কথা বলছি, তাহলে কোষের শক্তি তাহলে আমাদের যোগায়কে বা জীবদেহে শক্তি যোগায়কে? এই শক্তি যোগায় আমাদের এটিপি। সেই জন্য এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এটিপির পুরো নাম কি না, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মুখ্যত শ্বসন ক্রিয়া এটিপি উৎপন্ন হয় এবং এটিপি থেকে নির্গত শক্তি জীবদেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। একমাত্র এটিপি অণুর মধ্যেই শক্তি সঞ্চিত থাকে যা আমাদের দেহে শক্তির আধার হিসেবে কাজ করে। এই কারণে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। তাহলে এটিপিকে এনার্জি কারেন্সি বলার একমাত্র কারণ হচ্ছে যে জীবদেহে শ্বসন ক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় এবং এটিপির মধ্যেই যাবতীয় শক্তি নিহিত থাকে এবং যা জীবদেহে শক্তি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এক অণু এটিপি ভেঙে 7.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়, যা অনেকটাই শক্তি। তাহলে এই কারণে কোষে এটিপিকে এনার্জি কারেন্সি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। পরের দিন আমরা নেক্সট ক্লাসে আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তাহলে ধন্যবাদ, তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ পাঠ। আর হ্যাঁ, নিচে সহজ পাঠের ইউআরএল দেওয়া আছে, সেখানে ক্লিক করে অন্যান্য সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।